সময় কিছুটা ধুলো জমে আছে ফুটপাতে, আর সড়কগুলোতে যানবাহন চললেও সংখ্যা কম। সড়কের ধারে কিছু দোকানপাটের শাটার অর্ধেক উঠানো, রাস্তায় গাড়ির হর্নের শব্দ আর কখনো কখনো সাইকেলের চাকার সাই সাই আওয়াজ শোনা যাচ্ছে। বসার ঘরে সোফায় বসে আছে টিভি চলছে। জিমিন দুপুরে রান্না করতে ব্যস্ত, বিরক্ত হচ্ছে। টিভি দেখতেও ভালো লাগছে না। রান্নাঘরের দিকে এগোলো সে। কিছু লাগবে ভাবি? জিমিন এসে জিজ্ঞেস করলো। রান্নাঘরের সবকিছু দেখতে দেখতে বলে, না এমনি এলাম, ভালো লাগছিল না। আমার সাথে কথা বলুন তাহলে, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আসার আগেই বাড়িতে সারাদিন তুমি একা থাকতে? কৌতূহল নিয়ে শুধালো। জিমিন চুলা থেকে তরকারি নামিয়ে রেখে বলল, না চাঙ্গুক ভাই ছিল আর একজন চাচা। তাহলে ওনারা এখন নেই কেন? চাচার শরীর খারাপ একটু, তাছাড়া কিছু কাজ থাকা গ্রামে গিয়েছেন। আর চাঙ্গুক ভাই। জিমিন চুপ করে গেল, মুখটাও কেমন মলিন হয়ে গেছে, বুঝতে পারছে না কিছু। কি হয়েছে ওনার? ওনাকে জাঙ্গুক ভাই অন্য কাজ দিয়েছেন। হঠাৎই প্রথম দিনের কথা মনে পড়লো। চাঙ্গুক, হ্যাঁ উনিই রুমে এসেছিলেন খাবার দিতে। তারপর তার জন্য তের উপর রাগারাগি করেছিল জাঙ্গুক। তাহলে কি তের জন্যই চাঙ্গুকের এই বাড়িতে থাকা হলো না? তের মেজাজ খারাপ লাগছে। একটা মানুষ এতটা টক্সিক হয় কিভাবে? মাঝে মধ্যে তো মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে। ও আচ্ছা। জিমিন সব খাবার বাটিতে রেখে ডাইনিং টেবিলের দিকে এগোলো। তেও জিমিনের সাথে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। রান্না তো শেষ, আপনি গোসল করে নিন, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। জুতো মেরে গরু দান, অস্পষ্ট সুরে কথাটা বলল তে। জিমিন ঠিক শুনতে পায়নি। কিছু বললেন ভাবি? কিছু না গো, আমি গোসল করব না এখন, সকালে। তে চুপ করে গেল। জিমিন মুচকি মুচকি হাসছে। নিজের বোকামি দেখে তে নির্বাক, কি বলে ফেলতো। ঠিক আছে তাহলে খেতে দিয়ে দিচ্ছি ভাবি। চুপচাপ খেতে বসে। জিমিনের সাথে আপাতত আর কথা বলা যাবে না। দুপুরের খাবার শেষে ধীর পায়ে নিজের কেবিনে ঢুকলো জাঙ্কুক। অফিসের একঘেয়ে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব কেবিনটাই যেন তার নির্ভরতার জায়গা। পরনে কালো রঙের ফিডেড শার্ট, নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট। পকেট থেকে মোবাইল বের করার সময় ঝুলে থাকা হাত ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল যেন। চুলগুলো এলোমেলো ভাবে কপাল ছুঁয়ে আছে। চোখে হালকা শেডের সানগ্লাস, যেন সূর্যের আলো নয় মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার এই বর্ম। চেয়ারে বসে সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল উল্টাতে শুরু করলো সে। চোখ ছিল কাগজে, কিন্তু মন যেন অন্য কোথাও। হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপাল কুঁচকে তাকালো স্ক্রিনের দিকে। পরিচিত নামটা দেখে এখানে থমকে গেল। চাচি কল করেছেন। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো জাঙ্কুক। হ্যালো চাচি, কেমন আছেন? জাঙ্কুকের গলা শুনে মুস্কি হাসলেন নিসা খাতুন। আয়ু মায়ের পাশেই বসে আছে। সুগার খাওয়া শেষে একটু বেরোলো। আল্লাহর রহমতে ভালো আছি, তুই কেমন আছিস? আমি সবসময় ভালো থাকি। তা জানি কেমন থাকিস। কিছু বলবেন? হঠাৎ কল দিলেন? হ্যাঁ, সুগার তো মাস্টার শেষ হলো কবে। এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে। আর কতদিন বসে বসে খাবে? জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। রুম জুড়ে ধীর পায়ে হাঁটতে লাগলো। ঢাকায় পাঠিয়ে দিন সুগাকে, কোম্পানির হাল ধরুক, শিখতে হবে তো। লিসার ঠোঁটের কোণে হাসি ফুটলো। এ যেন জল না চাইতেই বৃষ্টি। আমিও তাই ভাবছিলাম জাঙ্কুক, আমরা সবাই ঢাকা চলে যাব, কি বলিস? ঠিক আছে চলে আসুন। আচ্ছা বাবা, রাখছি। জাঙ্কুক আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন লিসা খাতুন। আয়ু আগ্রহ নিয়ে শুধালো, কি বললো জাঙ্কুক? চোখ পাকালেন লিসা। জাঙ্কুক ভাইয়া বল, আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি। ওখানে গিয়ে জাঙ্কুকের সাথে বুঝে শুনে কথা বলিস, জানিসই তো মাথার তার ছিঁড়া ওর। আয়ু কিছু না বলে মুখ ফিরিয়ে বসলো। তার বিরক্ত লাগছে, তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দও লাগছে। আর মাত্র একটা রাত, তারপর জাঙ্কুককে দেখতে পাবে সে। তোমার মা কল দিয়েছেন। আকস্মাৎ জাঙ্কুকের আগমনে হকচকিয়ে গেল তে। ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে। কদিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না, সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছে মেয়েটা। কিন্তু জাঙ্কুক আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি। কথা বলুন। ইচ্ছে করছে না হামিংবার্ড। তে কি বলবে বুঝতে পারছে না। মানুষ এমন হয় কিভাবে? গতকাল থেকে কল করে যাচ্ছেন জিন, অথচ জাঙ্কুক কলও রিসিভ করছে না। মাঝে মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয়। জাঙ্কুক গভীর দৃষ্টিতে তাকালো তের দিকে। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল,
তুমি খুব ভালো কথা বলতে পারো। মিলান হাসলো তে। জাঙ্কুক কল ব্যাক করলো। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন জিন। হ্যালো জাঙ্কুক। জি বলুন। দীর্ঘশ্বাস ছাড়লেন তের মা। জাঙ্কুকের আচরণ খারাপ লাগে ওনার, কিন্তু কিছু করার নেই। জাঙ্কুক, এখন আমি তোমার শাশুড়িও বটে, কেবল খালামণি নই। একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো। প্রয়োজন বোধ করছি না। ওই মহিলার বোন আপনি, এটাই আপনার একমাত্র পরিচয়। তাহলে তেও তো আমার মেয়ে। শি ইজ মাই ওয়াইফ নাও। হুজ ডটার আর হুজ সিস্টার শি ইজ ডাজন্ট ম্যাটার এনিমোর। কি বলার জন্য কল করেছিলেন সেটা বলুন প্লিজ। কিম নামজুন স্নেহ ভরে জিনের কাঁধে হাত রাখলেন। চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন সব ঠিক হয়ে যাবে। জিন দীর্ঘশ্বাস ফেললেন। একটা ভার যেন বুক চিরে বেরিয়ে এলো। তোমাদের বিয়ের 3 দিন হয়ে গেছে। আগামীকাল ডেকে নিয়ে এসো, একবার দেখা করে যাবে। কি দরকার? মাত্র 3 দিন হলো, এর মধ্যে দেখা করার দরকার নেই। জাঙ্কুকের কথোপকথন শুনে এর ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে? ঠিক আছে, যেদিন তোমার ইচ্ছে হবে সেদিনই এসো। আমি জানি তুমি আসবে জাঙ্কুক। বাই। কি হলো, আসবে না বললো? স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন জিন? জিন কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখ নামিয়ে নিঃশ্বাস নিলেন ধীরে। তারপর স্বামীর দিকে তাকিয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ছেলেটা জেদি ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ভালোবাসা আর ধৈর্য থাকলে সবচেয়ে একগুঁয়ে মানুষটাকেও বদলানো যায়। সে পারবে, ও যদি ওর ভেতরের মানুষটাকে ছুঁতে পারে। মৃদু হাসলেন নামজুন। তাই যেন হয় জিন। ঘুমাও তুমি, আমিও ঘুমাচ্ছি। জিন চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন। নামজুনও চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে। বিছানার উপর ফোনটা রেখে ধীরে ধীরে জামা কাপড় খুলতে লাগলো জাঙ্কুক। শরীরে তখন কেবল একটা আন্ডারওয়্যার। তাই এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মুখে তীব্র বিরক্তি, ক্ষোভে তার বুক ধুকপুক করছে। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন। এমন এক উন্মাদ, জেদি, খামখেয়ালি মানুষের সঙ্গে থাকা শ্বাসকষ্টকর হয়ে উঠেছে। চুলগুলো তাড়াতাড়ি বেরুনি করে বিছানার দিকে এগোলোতে চুপচাপ, অভিমান তার চলনে। জাঙ্কুক চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। এই মেয়েটাকে দেখলেই বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি হয় তার, যেন নরম মেঘের মতো ফোলা ফোলা গাল, আর সেই গালেই একটা টোল। ছোটখাটো গড়নের মেয়েটা দেখে অনেক সময় বাচ্চা বাচ্চা মনে হয় জাঙ্কুকের। এভাবে দাঁড়িয়ে থাকবেন? জাঙ্কুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালোতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। এর দিকে এগিয়ে যেতে লাগলো। চুপচাপ বসে আছে। ফের কিছু করলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সে। যে ভদ্রলোক তার মাকে অসম্মান করেছে, তার সাথে আর থাকা যাবে না, কিছুতেই না। এই কদিন ভয়ে ভয়ে ছিল সে, এখন কিছুটা হলেও ভয় কেটেছে। তোমার সমস্যা হচ্ছে? না। তবে? নাথিং। কিছু বোঝার আগেই জাঙ্কুক তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। চমকালোতে রেগে বলল, কি করছেন? জাঙ্কুক অবাক হলো তার আচরণে। মেয়েটার এতটা সাহস হলো কিভাবে হঠাৎ? জাঙ্কুকের শরীরের উপর ঝুঁকে ওর কপালে আঙুল ছুঁয়ে বলল, 2-3 দিনেই ভয় কেটে গেছে। শুকনো ঢোক গেলতে জাঙ্কুকের হিংস্র আচরণগুলো মনে পড়ে গেল। প্লিজ শুনুন। কেন? আমার ভালো লাগে না এসব। ভালো লাগে না? জাঙ্কুকের কানে বারবার কথাটা বাজতে লাগলো। তাকে তার স্পর্শ ভালো লাগে না, কিন্তু কেন? এই যেন জাঙ্কুকের সাথে থাকে, সেজন্যই তো এতটা আদর করে সে। যদি কখনো তাকে অক্ষম বলে চলে যায়, সেই সংখ্যা থেকেই জাঙ্কুকের এত পাগলামি। সত্যি ভালো লাগে না, নাকি অন্য কেউ আছে? আচমকাই জাঙ্কুকের চোখ রক্তবর্ণ ধারণ করলো। বেশ বুঝতে পারছে জাঙ্কুক আবারও হিংস্রতা প্রকাশের মাধ্যম হিসেবে তার শরীরটাই বেছে নিবে। কেউ নেই আপনি ছাড়া। তের কথায় থমকে গেল জাঙ্কুক। তের 2 গালে হাত রাখলো সে। মুহূর্তেই শান্ত হয়ে গেছে সে। সত্যি তো? 3 সত্যি। মুচকি হাসলো জাঙ্কুক। তের কপালে কিস করলো একটা। তের চোখ ছলছল করে উঠলো। জাঙ্কুক যদি সবসময় এমন থাকতো, তবে কতই না ভালো হতো। শাওয়ার নিয়ে আসি, তুমি এভাবেই থাকো। এভাবে শুয়ে? হ্যাঁ। তে মাথা নেড়ে সম্মতি দেয়। জাঙ্কুক ওয়াশরুমের দিকে এগোলো। বিয়ের পর এই প্রথম জাঙ্কুককে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলো তের। একেবারে শান্ত, কেয়ারিং একটা মানুষ। ভেবে পায় না জাঙ্কুকের এমন হুটহাট বদলে যাওয়ার কারণ কি। লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝাতে লাগলো সে জাঙ্কুকে মেনে নেওয়ার চেষ্টা করবে। হয়তো একসাথে থাকতে থাকতে সবকিছু ঠিক হয়ে যাবে। মা হয়তো ঠিকই বলেন, ছোট থেকে একা থেকে মায়ের থেকে অবহেলা পেয়েই জাঙ্কুক এমন হয়ে গেছে। এর মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
কিন্তু সে কিছুই জিজ্ঞেস করতে পারছে না। জাঙ্কুকের আচরণ যেন এক ধরনের বিপর্যয়। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। একে একে সমস্ত অনুভূতিগুলো অগ্রাহ্য করে সোজা হয়ে শুয়ে রইল। একাকী হয়ে যাওয়া অনুভূতি তার ভেতরে ঢুকতে থাকলো, যেন এই ঘরটায় এক মুহূর্তে সে একা। কিন্তু তারপর মনে পড়লো, জাঙ্কুক কি আদৌ কখনো তাকে একা থাকতে দিবে? জাঙ্কুক প্রায় 5 মিনিট পর ফিরে এলো। এখনো এক দৃষ্টে ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে। তাকে আগের অবস্থানে দেখে মনে একটা চাপা সন্তুষ্টি ফুটে উঠলো জাঙ্কুকের চোখে। সামনে তাকাতেই দেখতে পেল ভেজা চুলে জল টপটপ করে ঝরছে জাঙ্কুকের কপাল থেকে। ধবধবে ফর্সা বুকেও পানির ফোঁটা লেগে আছে। তার বুক ধকধক করে উঠলো, তার শরীর অবচেতনে কেঁপে উঠলো। এই জীবনে জাঙ্কুকে প্রথম পুরুষ যার স্পর্শে উপস্থিতিতে অদ্ভুত এক অনুভূতি হয়, যে অনুভূতির ব্যাখ্যা সে নিজেই জানে না। সেদিন থেকে যেদিন এই পুরুষটা তার জীবনে জোর করে ঢুকে পড়েছে, এর ভেতরে তীব্র ঘৃণা আর অনিচ্ছার পাশাপাশি একটা জটিল আকর্ষণও কাজ করে। অথচ এই আকর্ষণ ভালোবাসা নয়, একরকম জ্বরের মতো কাঁপিয়ে তোলে, জ্বালিয়ে দেয়, আবার নিস্তেজও করে দেয়। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালো লাগার চোখে দেখেনি। ছোটবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন বাসা বেঁধেছিল, একটা শান্ত সুন্দর সংসার, একজন স্বামী থাকবে যে তাকে ভালোবাসবে, রক্ষা করবে, আর ছোট ছোট মুহূর্তে তাকে পূর্ণতা দেবে। লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না কখনো, শুধু সামাজিক দায়বদ্ধতা থেকেই চালিয়ে যাচ্ছিল সবকিছু। তাই যখন জাঙ্কুক একটু কোমল হয়, একটু স্নেহ মেশানো আচরণ করে, তাই সবকিছু ভুলে যায়। মনে হয় এই তো সেই স্বপ্নের সংসার, এই তো সেই মানুষ যার হাতে নিজেকে নির্ভয়ে তুলে দেওয়া যায়। কিন্তু খুব তাড়াতাড়ি সেই স্বপ্নভঙ্গের শব্দ শুনতে পায় সে। মনে পড়ে যায় জাঙ্কুকের দমনমূলক আচরণ, তার হঠাৎ করে আগুন হয়ে ওঠার স্বভাব, তার সেই হিংস্র রূপ যেটা কেবল ভালোবাসার ছায়ায় ঢেকে রাখা ছিল কিছু সময়ের জন্য। এই মুহূর্তে তার চোখ সরানোরও সাহস নেই। সে জানে জাঙ্কুক রেগে যাবে, তার দিকে তাকিয়ে থাকতে হবে নিঃশব্দ অনুগত্যে। ভেতরে ভেতরে অসহায় অনুভব করলেও সে জানে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই, শুধুই তাকিয়ে থাকা, এটাই যেন এখন তার একমাত্র উপায়। শোয়া থেকে উঠে বসবে হামিংবার্ড। জাঙ্কুকের কণ্ঠে ছিল চাপা আদেশের টান। তাড়াতাড়ি মাথা নাড়ালো। জাঙ্কুক ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল, হাঁটতে হাঁটতেই বলল, বসো। শুয়ে থাকতে বলেছি বলে শুয়েই ছিলে? জি। এত ভয় পাও? তার ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো কথা বের হলো না। জাঙ্কুক কালো শার্ট আর জিন্স পরেছে। হঠাৎ তার খেয়াল হলো, এতদিনেও সে জাঙ্কুককে কখনো অন্য কোনো রঙের পোশাকে দেখেনি। সবসময় কালো, অদ্ভুত একরকম। মনে হয় কালো রংটা যেন জাঙ্কুকের মনের প্রতিচ্ছবি। প্রশ্ন করতে চাইলেও নিজেকে থামিয়ে দেয়। সে জানে প্রশ্ন করলেই হয়তো আবার নতুন ঝড় উঠবে। মাঝে মধ্যে আপনি খুব ভয়ানক হয়ে ওঠেন, সেজন্য। জাঙ্কুক কিছু বলল না, থেমে গেল। তার চোখে এক ঝলক ছায়া নেমে এলো। সে যেন নিজের মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল। হ্যাঁ, তার মাকে সে ভয় পেত এমন ভাবেই, আর এখন তেও তাকে ভয় পায়। তাহলে কি সেও মায়ের মতোই একজন আতঙ্কের উৎস? নিজেকে নিজের কাছে অচেনা লাগছিল জাঙ্কুকের। কেন এমন করে সে? কেন এই নিষ্ঠুরতা? তের মুখে শাস্তির ছায়া দেখতে তার বুকটা কেমন কেঁপে উঠলো। তের পাশে এসে বসলো জাঙ্কুক। তে ভয় আর অস্বস্তিতে থরথর করে কাঁপছে। জাঙ্কুকের কোমরে হাত রাখতেই চমকে উঠলো সে। অতঃপর খুব ধীরে, খুব যত্নে, যেন ভাঙা কাচের টুকরো ছুঁয়ে দেখছে। ওকে তুলে নিল নিজের কোলে। দুপাশে পা ছড়িয়ে জাঙ্কুকের কোলে বসে আছে তে। সারা শরীরে একরকম নিঃশব্দ কম্পন ছড়িয়ে আছে। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঠাস হয়ে আছে তার। জাঙ্কুকের শরীরের তাপমাত্রা গায়ে লাগছে তের। বুকের ধপ্পমড়িটা যেন গলার কাছে এসে আটকে গেছে। মাথা নিচু করে বসে আছে সে। লজ্জা, ভয়, কষ্ট সবকিছু একসাথে জমাট বেঁধে আছে ওর চোখের কোণায়। লুক এট মি হামিংবার্ড। জাঙ্কুকের কণ্ঠটা ছিল কোমল কিন্তু নির্দেশময়। তের হাত পা কাঁপছে। ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে। চোখ মেলতেই দুটি চোখের ভেতরে এক ধরনের দাহ, অপরাধবোধ আর অধিকার মিলেমিশে আছে দেখতে পেল। সেই মুহূর্তে তে আর কিছু ভাবতে পারছিল না, শুধু অনুভব করছিল এই পুরুষটা তার ভয়, আবার এই পুরুষটাই তার একমাত্র আশ্রয়। আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাও, ভয়ও পাও। আই এম সরি হামিংবার্ড।
তোমার মুখে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন শুনে জেদের বসে তোমাকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার মনোভাব কখনোই ছিল না আমার। আসলে আমার রাগটা একটু বেশিই হয়, আর রাগের মাথায় সবকিছু গুলিয়ে ফেলি। যা বলা উচিত নয় সেটাও বলে ফেলি, যা করা উচিত নয় সেটাই করে বসি। কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে কেবল এক দৃষ্টিতে, যেন চোখ দিয়ে সব কথা বলে দিতে চায়, অথচ ঠোঁট পর্যন্ত এসে কোনো শব্দ পৌঁছাতে পারে না। জাঙ্কুকের যত কথাই হোক, তার ভয়টা যেন জমাট বেঁধে গেছে বুকের একদম গভীরে। জাঙ্কুক আবারও বলল, গলার স্বরটা খানিকটা নরম, আমি চাই না কেউ আমাকে ভয় পাক, আমি চাই না তুমিও পাও, কিন্তু সত্যি বলতে সবাই আমাকে ভয় পায়। হয়তো আমার সেই রুক্ষ উগ্র আচরণটাই তাদের ভয় পাইয়ে দেয়, আর তুমি, তোমার সাথে যা করেছি তাতে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক। আপনি যদি সবসময় এমন শান্ত থাকতেন তাহলে আর ভয় পেতাম না। ভয় আর বিব্রততায় গলা শুকিয়ে গেল তের। সে কথা শেষ না করেই চুপ করে গেল। না চাইলেও মুখ ফসকে ভাইয়া বলে ফেলার মতো অবস্থা। নিজের উপরেই রাগ হচ্ছিল। কি সর্বনাশ! জাঙ্কুক ব্যাপারটা ধরে ফেললো। চোখ একটু সংকুচিত করে গম্ভীর গলায় বলল, আমি তোমার স্বামী। স্বামীকে ভাইয়া বলে সেটা কেমন শোনায় ভাবতে পারো? ভুলে অভ্যাস করে নাও, আমার নাম নিয়ে ডাকো জাঙ্কুক, অথবা চাইলে অন্য কিছু ডাকনাম দাও, কিন্তু ভাইয়া নো, নেভার। মাথা নিচু করে চুপচাপ সায় দেয়। ভয়, লজ্জা আর একটু অস্বস্তি নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এখন আমার খিদে পেয়েছে। জাঙ্কুক মুচকি হেসে তের হাত দুটো নিজের কাঁধে রাখে। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠেতে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে। চলো খেতে যাই। এভাবে কোলে বসে যাব? তের জিজ্ঞাসা এতটাই সরল আর বিস্ময় ভরা যে হঠাৎ করে হেসে ওঠে জাঙ্কুক। কেমন যেন অদ্ভুত সেই হাসি। তে ভ্রু কুঁচকে চায় তার দিকে। এত হাসা কি হলো? জাঙ্কুক একটু ঝুঁকে গলায় চাপা সরে বলল, তুমি চাইলে এভাবেই কোলে করে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই আমার। কারণ ভালোবাসা আমি বিশ্বাস করি না হামিংবার্ড। ইন মাই অপিনিয়ন, মানি এন্ড ফিজিক্যাল রিলেশনশিপ আর এভরিথিং ইন লাইফ। আমার কাছে এই দুটোই এনাফ। স্তব্ধ, কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না। ছেলেটাকে ভয়ঙ্কর ঠোঁটকাটা, যেন কিছুই লুকোবার নেই তার জীবনে। লজ্জা কিংবা অনুভব সবকিছু বাদ রেখেই চলে। জাঙ্কুকের কথাগুলো তীব্র আঘাতের মতো বাজে তার বুকের মধ্যে। ভালোবাসা যদি তার কাছে মূল্যহীন হয়, তবে এই সম্পর্কের ভিত্তিটা কি? শুধুই জেদ? জাঙ্কুকের কাছে ভালোবাসা আসলে একটা অবাস্তব, মিথ্যে কিছু। যার জীবনে একমাত্র মাই ভালোবাসা দেখায়নি, আর পক্ষে তো অন্য কোনো সম্পর্কে ভালোবাসা আশা করাটা অবশ্যই বোকামি। মা ফেলে রেখে যাওয়ার পর বাবার সাথে থেকেছে সে, আর বাবা মারা যাওয়ার পর থেকেই শিখে এসেছে ভালোবাসা বললে মানুষ শুধু সুবিধা বোঝে, দরকার ফুরালে ফেলে দেয়। তাই সে আর কখনো কোনো সম্পর্ককে আবেগে রাখে না কোনো আশা। তোমার মুখটা এমন থমথমে কেন? এতক্ষণ তো ঠিকই ছিলে। খেতে যাবে বললে তো? জাঙ্কুক মৃদু স্বরে বলে। তিনি নিচু গলায় বলল, আপনি এমন কথা বলেন কেন? ভালোবাসায় বিশ্বাস করেন না, এমন কথা শুনে কেমন লাগবে একজন মেয়ের? জাঙ্কুক কাঁধ ঝাঁকায়, যেন ওর কোনো দায় নেই, কোনো অনুভূতি নেই। আমি তো তোমায় সত্যিটা বললাম হামিংবার্ড। আমি যা তাই। আমার ভিতরে ভালোবাসা নেই, আছে শুধু প্রয়োজন। তবে আমাদের মধ্যে ভালোবাসা না থাকলেও সবকিছুর পরও ইউ আর অনলি মাই ওয়াইফ। এই সত্যি মেনে আজীবন কাটাতে হবে তোমাকে। এর মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভিতর জমে থাকা অস্পষ্ট ইচ্ছেগুলো একে একে ঝরে পড়ে। সে চুপ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে আশা করে একদিন জাঙ্কুক বদলাবে। জাঙ্কুক হঠাৎ কোমর থেকে হাত সরিয়ে বলল, চলো নিচে যাই। আমি নিজে হাঁটবো, ধীরে বলল তে। জাঙ্কুক কিছু না বলে ওকে নিচে নামিয়ে দিল। মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে জাঙ্কুক ওর হাঁটার ছন্দ দেখছে। ছোট্ট গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে, যে তার সব ভয় বুকের মধ্যে চেপে রাখে। জাঙ্কুক ওর পেছন পেছন হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে, বয়সের ছোট একটা মেয়েকে বিয়ে করে এভাবে জোরাজোরি করা মোটেও ঠিক হয়নি তার। দুপুর বেলা সুগা, আয়ু ও লিসা খাতুন বাস থেকে নেমেছে। বাস স্ট্যান্ডের চারপাশে প্রচুর লোকজনের ভিড়। পথচারীদের হাঁটা চলা, রিক্সা আর সিএনজি গাড়ির শব্দ, সবই যেন এক অস্থির পৃথিবীর অংশ। গরম রোদে কপালের ঘাম মুছতে মুছতে আশেপাশে তাকাচ্ছেন লিসা খাতুন। ভাইকে কল দেবো মা? সুগা আশেপাশে তাকাতে তাকাতে শুধালো। লিসা খাতুন কিছুটা রেগে বললেন,
সেটা আবার জিজ্ঞেস করা লাগে তোর? কল দে, লোক পাঠাতে বল। এই রোদের মধ্যে কতকাল দাঁড়িয়ে থাকবো আমরা? আয়ু শহরের গাড়ি ঘোড়া দালান কোঠা দেখতে ব্যস্ত। জীবনে প্রথমবার ঢাকা এসেছে সে। সবকিছুই অন্যরকম লাগছে। গড়গড়িয়ে চলতে থাকা বাসগুলো, সিগন্যাল বাতি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট দোকানপাট এবং শহরের ব্যস্ততা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে। ঢাকার মাটি, শহরের গন্ধ আর তীব্র রোদের মাঝে তাকে নতুন এক অনুভূতি ঘিরে ধরেছে। সেই সাথে মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে। জাঙ্কুকের সাথে দেখা হবে। দীর্ঘ 10 বছর পর জাঙ্কুককে দেখতে পাবে সে। 10 বছর আগে জাঙ্কুক গ্রামে গিয়েছিল একবার, তারপর আর যায়নি সে। সুগা জাঙ্কুককে কল করলো। জাঙ্কুক কল রিসিভ করছে না দেখে আরো একবার কল দিতে লাগলো সুগা। এবার কল রিসিভ করলো সে। ভাইয়া, আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছি, অপেক্ষা কর, গাড়ি পাঠাচ্ছি। ওকে ভাইয়া। জাঙ্কুক কল কেটে দিল। সুগা বলল, গাড়ি পাঠাচ্ছে বলল। বাসে থাকতেই কল করা দরকার ছিল, তাহলে এখানে বসে দাঁড়িয়ে থাকতে হতো না। আয়ুর কথায় তাল মেলালেন লিসা। ঠিকই বলেছিস, কি আর করার, একটু অপেক্ষা কর। তিনজনে দাঁড়িয়ে থাকে। সিটি বাসগুলোর হর্ন, রিক্সা চালকদের চিৎকার আর লোকজনের দৌড়াদৌড়ি শহরের অস্থিরতা আরো বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে একজন আসে তাদেরকে নিয়ে যেতে। গাড়িতে উঠে বসে আয়ু এক দীর্ঘ স্বস্তি নিঃশ্বাস ফেলল। শহরের উন্মুক্ততা আর রোদ থেকে কিছুটা মুক্তি পেয়ে সে শান্ত অনুভূতি অনুভব করছে। জানালা দিয়ে ঢাকার দৃশ্য দেখছে। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। পশ্চিমের আকাশে লালচে ছায়া মিলিয়ে গিয়ে ধীরে ধীরে গাঢ় নীল অন্ধকার চেপে বসেছে। অলিতে গলিতে জ্বলে উঠেছে সোডিয়াম আলো। হালকা হলুদ আলোয় যেন একরকম কল্পলক তৈরি হয়েছে। চায়ের দোকানগুলোর সামনে ছোট ছোট দল বসে গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছে, আড্ডায় গা ভাসিয়ে দিচ্ছে। সারাদিনের ক্লান্তি ভুলে কারো মুখে অফিসের গল্প, কারো মুখে রাজনীতি, আবার কারো মুখে রূপকথার মতো প্রেম। এদিকে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কর্মজীবী মানুষজন ফিরছে আপন গন্তব্যে। কেউ ধুলো জমা বাসে হেলে দুলে, কেউ আবার নিজের প্রাইভেট কারের আরামে। সব মিলিয়ে শহর যেন এক থেমে থাকা অথচ চলমান চিত্রপট। চাঙ্গুক কালো রঙের প্রাইভেট কারটা ধীরে ধীরে খানবাড়ির গেটের সামনে এনে দাঁড় করালো। আয়ু অস্থির চিত্তে সামনের সিটে বসা চাঙ্গুকের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, কি হলো, পৌঁছে গেছি? চাঙ্গুক মাথা নিচু করে সম্মান দেখিয়ে উত্তর দিল, জি ম্যাডাম, বাড়ির সামনেই আছি। যাক, বাঁচা গেল। হালকা হাত ছেড়ে বলল আয়ু, যেন দীর্ঘ সফরের ক্লান্তি কাঁধ থেকে নেমে গেল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে সুগা দ্রুত নেমে পড়ে লাগেজের দিকে ছুটল। চাঙ্গুককে ইশারা করলো, ভাই ধরো তো একটু, ভারী লাগছে এগুলো। ওদিকে লিসা খাতুন ধীরে ধীরে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামলেন। কোমরে এক হাত রেখে অসহিংস স্বরে বললেন, আহা, এতক্ষণ বসে থাকতে থাকতে কোমরটাই যেন জমে গেল। তারপর সুগার দিকে তাকিয়ে বললেন, সুগা, তোরা ব্যাগপত্র নিয়ে ভেতরে আয়, আমরা একটু এগোলাম। ওকে মা। সুগা হাত উঁচিয়ে সাড়া দিল। লিসা খাতুন মেয়ের হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলেন। বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে তে। সামনে টিভি চলছে। স্ক্রিনে ভেসে উঠছে ভয়াবহ সব দৃশ্য। নিউজ চ্যানেলের প্রতিবেদক গলায় কষ্ট বুঝে বলছে, ফিলিস্তিনে আজও নিহত অসংখ্য মানুষ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে যেন মৃত্যু আর ধ্বংসের মিছিল। মনোযোগ দিয়ে সব দেখছে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেয়েটার মনটা অসম্ভব নরম। অন্যের কষ্ট সহজে নিজের মধ্যে টেনে নেয়। হাজারো মানুষের কান্না, ভাঙা ঘর, খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা শিশুদের চেহারা যেন তার বুকের ভেতর কাঁটার মতো বেঁধে আছে। নিঃশব্দে রবের কাছে দুহাত তুলে মোনাজাত করে, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মানুষগুলোকে রক্ষা করো। ওদিকে পাশে বসে থাকা জিমিন যেন একেবারে ভিন্ন জগতে। তার চোখে নেই কোনো আলোড়ন, মনেও না। অকারণে চুপচাপ বসে থাকলেও চোখের কোনায় বিরক্তির ছাপ। এইসব খবর তার ভালো লাগে না। তার মন পড়ে থাকে স্টার জলসা কিংবা জি বাংলার রঙিন দুনিয়ায়। সেখানে নাটকের নায়িকা কাঁদে, তবু সেটা জিমিনের কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি মনোহর লাগে। ভাবে এসব ভালো লাগছে না, একটু স্টার জলসায় দেন। তাই হাসলো জিমিনের কথায়। চ্যানেল পাল্টে দিতে দিতে বলল, কি কি নাটক দেখো তুমি? জিমিন হাসি হাসি মুখে আগ্রহ নিয়ে বলতে লাগলো, 2 সালে। জিমিন কথা শেষ করতে পারেনি। হঠাৎ করে দরজার দিক থেকে ভেসে এলো কলিং বেলের টুনটুন শব্দ। শব্দটা কর্ণকুহরে ঢুকতেই গা ছমছম করে উঠল তার। হন্তদন্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। কে এলো এখন? আপনার চাচি শাশুড়ি এসেছে, সাথে ওনার ছেলে মেয়ে। তে চমকে উঠলো। আত্মীয় স্বজন
বাড়িতে এসেছে, অথচ সে কিছুই জানে না। ঠোঁটের কোণে হালকা বিস্ময় ছাপিয়ে গেল। জিমিন দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে লিসা খাতুন, হালকা রঙের শাড়ি, চুলে ধূসরতার ছায়া, পাশে আলো, চোখে হালকা ক্লান্তি আর সফরের ধুলো। জিমিন মুখে হাসি ফুটিয়ে বলল, ভিতরে আসেন আপনারা, ভাইয়া এখনই এসে পড়বে। জিমিনের কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো লিসা খাতুন আর আয়ু। চোখে মুখে একটা অদৃশ্য ব্রিটিশনার ছাপ। আয়ু একটু থেমে জিমিনের দিকে ঘুরে বলল, এমন ভাবে বলছো যেন আমরা এই বাড়ির অতিথি আর তুমি বাড়ির মালকিন। কণ্ঠে ছিল তীক্ষ্ণতা, তাচ্ছিল্যের শীতল ছায়া। জিমিন কিছু বলল না, চোখ নামিয়ে নিল নিঃশব্দে। এতক্ষণেতে উঠে দাঁড়িয়েছে, একটু কাজ সোজা করে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো। আয়ু এগিয়ে এলো তার দিকে, ঠোঁটে বিদ্রুপের হাসি টেনে বলল, বাড়ির কাজের মেয়েগুলো তো সব দারুণ সুন্দরী। জাঙ্কুকের চরিত্র তো বেশ জানতাম, এমনটা হলো কখন? তের মুখ থমকে গেল, চোয়াল শক্ত হলো মুহূর্তেই। কথাগুলো যেন হাওয়ার মতো এসে গায়ে বাজলো, ঠান্ডা অথচ কাটার মতো। তার মানে জাঙ্কুকের আত্মীয়রা এর বিষয়ে কিছুই জানে না। এবং এর থেকেও বড় প্রশ্ন, আয়ু জাঙ্কুককে এমন চোখে দেখে, কিন্তু কেন? জাঙ্কুকের কি চরিত্রের সমস্যা আছে? তের মনের মধ্যে ঝড় উঠলো। সে কিছু বলার আগেই লিসা কড়া কণ্ঠে আয়ুকে থামালো। আয়ু, চুপ করো তো, এসব বাজে কথা বলার দরকার নেই এখন। আয়ু বিরক্তির ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল, যেন সে কিছুই বুঝতে চায় না। আর জিমিন আর সহ্য করতে পারলো না, এবার এগিয়ে এলো সামনে। গলা খানিকটা কাঁপছিল, তবু দৃঢ় কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই তেমন মানুষ নন আপা। আমি বাড়ির কাজের মেয়ে ঠিক, কিন্তু তে ভাবি নয়, উনি আমাদের ভাবি, ভাইয়ের স্ত্রী। ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আয়ুর চোখে বিস্ময় বড় হয়ে গেছে। গলায় চাপা উত্তেজনা নিয়ে সে বলল, হোয়াট আর ইউ জোকিং? লিসা খাতুনের মুখেও গম্ভীর বিস্ময়। তিনি এক পা পিছিয়ে গিয়ে এর দিকে তাকালেন, জানার চেষ্টা করলেন সত্যিই কি এই মেয়েটাই জাঙ্কুকের বউ? জাঙ্কুক সত্যিই বিয়ে করে ফেলেছে, অথচ বিয়ের কথাও জানালো না। এরকম অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে জাঙ্কুক, তাও কি ধরনের চালচলন! এই দেখো না জামা কাপড়, সস্তা বেমানান, রুচিটাও একেবারে থার্ড ক্লাস। নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই না? আয়ুর কথাগুলো যেন বিষের মতো ছুঁড়ে এলো। ঘরের হাওয়া ভারী হয়ে উঠলো। তের চোখ ছলছল করছে। সে কিছু বলছে না, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, আমি কি এতটাই অযোগ্য? মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই হয়তো টুক করে অশ্রুর বৃষ্টি নামবে। লিসা খাতুন দাঁতে দাঁত চেপে রাগ সামলাচ্ছেন। তার মুখে বিরক্তির রেখা স্পষ্ট, মনের ভেতর একটা ঝড় বইছে। এমন অপমানজনক পরিস্থিতি তিনি কল্পনাও করেননি। ভেবেছিলেন একরকম চাপ দিয়ে হলেও আয়ুর সাথে জাঙ্কুকের সম্পর্কটা পাকাপোক্ত করবেন, কিন্তু এখন সেই চেষ্টার মাটিতে একরাশ ধুলো। জিমিনের মেজাজ গরম হয়ে উঠেছে, ভেতরটা রীতিমতো জ্বলে যাচ্ছে। ভাবি কেন কিছু বলছে না এদেরকে? এই মেয়েটা কেমন করে এত বড় গলা করে এমন অপমান করলো? ভাবেও তো কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করে যাচ্ছে সব। নেহাত সেই বাড়ির কাজের লোক, নয়তো এতক্ষণে জবাব দিয়ে দিত। ঘরে এক অস্বস্তিকর নীরবতা, বাতাস থেমে গেছে, সময় যেন থমকে আছে। এখন বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? ভাবটা এমন দিচ্ছ যেন কথাই বলতে জানো না, অথচ ঠিকই জাঙ্কুকে ফাঁদে ফেলে বিয়েটা করে নিলে। আয়ুর কণ্ঠে বিদ্রোহ, চোখে মুখে ঘৃণার ছাপ। আয়ু! আচমকা দরজার কাছ থেকে তীব্র গর্জনের মতো ভেসে এলো জাঙ্কুকের কণ্ঠ। সবাই চমকে তাকালো সেদিকে। তার গলার তীব্রতা, চোখের রক্তবর্ণ রাগ মুহূর্তে ঘরের পরিবেশ বদলে দিল। আয়ু স্বপ্ন ঢোক দিল, অপ্রস্তুত মুখে পেছন সরে দাঁড়ালো। লিসা খাতুন তাড়াতাড়ি এগিয়ে এসে হাসি চাপা দিয়ে বললেন, কেমন আছিস জাঙ্কুক? জাঙ্কুক উত্তর না দিয়ে আয়ুর সামনে গিয়ে দাঁড়ালো। আয়ু ভয়ে মাথা নিচু করে রেখেছে। যে ধমকটা লোকটা দিয়েছে তা সইতে পারা সহজ নয়। সে ইজ মাই ওয়াইফ, আমাকে যে সম্মান দেওয়া হয় তাকেও ঠিক সেই সম্মান দিতে হবে। আমার স্ত্রীর প্রতি কোনো অসম্মান আমি সহ্য করব না। যে তাকে অসম্মান করবে এ বাড়িতে তার জায়গা নেই। ডু ইউ গেট দ্যাট আয়ু? আয়ু নিচু স্বরে বলল, ঠিক আছে, সে সরি টু তে। আয়ু একবার তের দিকে তাকালো। জাঙ্কুক ফের বলল, সে সরি রাইট নাও। জাঙ্কুকের ধমকে ভয় পেল আয়ু। মুহূর্তেই বলল, আই এম সরি তে। তে না, ভাবি বলে ডাকো। সম্পর্কের দিক থেকে সে তোমার বড়। আই এম সরি ভাবি। তে একটু অপ্রস্তুত হয়ে গেল, থেমে থেমে বলল, এসবের দরকার নেই আপু, একসাথে থাকতে গেলে এমন ছোটখাটো কথা হয়ে যায়, আমি কিছু মনে করিনি। আয়ু মেয়েটি হাসলো। ইতিমধ্যে সুগাও এসে গেছে। জাঙ্কুক লিসার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ, তুই তো ভালোই আছিস। বিয়ে করলি, একবার জানাতেও তো পারতি। সুগা
পাশে গিয়ে দাঁড়িয়ে হেসে বলল, বলার সুযোগ পেলে তো বলবে মা, এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে ভাই আর ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেছে, তাই না ভাইয়া? তে মৃদু হাসলো। জাঙ্কুকের দৃষ্টি আটকে আছে তের চোখে। সেই দৃষ্টিতেই আটকে থেকেও সে ধীরে ধীরে এগিয়ে গেল সুগার দিকে। তের বুক ধকধক করতে লাগলো। তে ভয় পাচ্ছে, এই লোক কি সুগাকে কিছু বলবে? আতঙ্কে তার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সুগার সামনে গিয়ে কাঁধে হাত রাখলো জাঙ্কুক। একদম ঠিক বলেছিস সুগা, তোর ভাবিকে হারিয়ে ফেলার রিস্ক নেইনি। জানতাম। গুড বয়, আজ থেকে তুইকে ভাবি না, ভাবি মা বলে ডাকবি তুই। ভাবি মা? এটা আবার কেমন ডাক? সুগা অবাক চোখে তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তে গলা একটু খাদে নামিয়ে শান্তভাবে বলল, জানি না, উনিই জানেন। এইবার জাঙ্কুক সুগার থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। আমার দিকে দেখ বেটা, আমি বলছি, আমার বউয়ের দিকে কম কম দেখবি। বড় ভাবি মানেই মায়ের সমান, তাই ভাবি মা, ঠিক আছে? সুগা দুদিকে মাথা নাড়িয়ে একটু দুঃখী মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই ঠিক। তোমার বউ, কথাও তোমার। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের আর কি আছে জীবনে। সুগার কথায় জিমিন ফিক করে হেসে উঠলো। তেও মিটি মিটি হেসে ফেললো। যাক, যে ভয়টাতে পাচ্ছিল তেমন কিছুই হলো না। এনিওয়ে চাচি আয়ো, তোমরা নিজেদের ঘরে যাও। লং জার্নি করেছো, রেস্ট নাও, ডিনারে দেখা হবে। আয়ো মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রাগে গা টান টান হয়ে আছে মেয়েটার, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। লিসা খাতুন হালকা হেসে বলল, ঠিক আছে, চলুন আপনাদের ঘরগুলো দেখিয়ে দেই। আয়ো আর লিসা জিমিনের পেছন পেছন হাঁটা শুরু করলো। যাবার আগে সুগা দাঁড়িয়ে হেসে বলল, ভাবি মা, রুমে গেলাম, রাতে জমিয়ে আড্ডা হবে, কেমন? জাঙ্কুক তখনও সংযত চোখে চুপচাপ তের দিকে তাকিয়ে আছে। সুগার কথায় তে কিছু না বলে শুধু মাথা হেলিয়ে সম্মতি জানালো। এরপর সুগাও নিজের ঘরের দিকে পা বাড়ালো। পেছনে ফেলে গেল একটা ভরাট অথচ নীরব মুহূর্ত। রাত অনেক গভীর। গোটা শহর ঘুমের আবরণে ঢেকে গেছে। নিঃসার, নিস্তব্ধ। আকাশে চাঁদ নেই আজ, কেবল ঘন কালো মেঘের দল ছেকে আছে চারদিক। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, কাল বৈশাখের সম্ভাবনা প্রবল। সারাদিনের তীব্র রোদের তাপদহনে গোটা শহর হাঁসফাঁস করছে। এক পশলা বৃষ্টির অপেক্ষায় গোটা শহর ও শহরের মানুষজন জানালার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত শহর দেখছে বোগাম। চোখে ঘুম নেই তার, ঘুম হারিয়ে গেছে ছেলেটার। নিজের ভালোবাসার নারী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ভাবতে গেলে বোগামের ঘুম উড়ে যায়। এই ভাবনাটাই বোগামকে ভেতর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। বুকের ভেতর কেমন অসহ্য এক শূন্যতা, যন্ত্রণার মতো নয়, আগুনের মতো, নীরব অথচ সবকিছু ছাড়খাড় করে দেয়। হাউমাউ করে কাঁদে। সময় গেলে সাধন হয় না। কেন যে তেকে মনের কথা বলতে এতটা দেরি করে ফেললো, সেই আফসোস আজীবন থেকে যাবে বোগামের। এই শহরে বোগামের মতো হাজারো প্রেমিক আছে, যারা ঠিক এমন রাতে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে, অথচ সেই নিঃশ্বাস কোনোদিন পৌঁছায় না প্রেমিকার কানে। তারা শুধু হারায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভালোবাসা পায় না, পায় কেবল স্মৃতির যন্ত্রণাদায়ক ছায়া। মাঝরাতে পেটের উপর প্রচন্ড ভারী কিছু অনুভব করায় ঘুমন্ত অবস্থায় ছটফট করে উঠলো তে। সারা শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। মাথা ঘোরাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে বিদ্যুৎ নেই। বাইরে শুরু হয়েছে ভয়ানক ঝড়। মেঘের গর্জনে কেঁপে উঠছে যেন পুরো পৃথিবী। জানালার পর্দা ঝোড়ো হাওয়ায় একটানা নড়ছে। সাথে সাথে বৃষ্টির হালকা ফোঁটা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। তীব্র অস্বস্তি আর ভয়ের মধ্যে তে অবশেষে চোখ মেলে তাকালো। আধো আধারে দেখতে পেল একটা ছায়ামূর্তি তার বুকের উপর বসে আছে, দুপাশে পা ছড়িয়ে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল তের। চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। ভয় যেন জমে বরফ হয়ে গেছে রক্তে। চিৎকার করতে যাচ্ছিল সে। ঠিক তখনই ছায়ামূর্তিটা হঠাৎই ঝুঁকে তার মুখ চেপে ধরলো শক্ত করে। ফুসফুস থেকে বের হওয়া বাতাস আটকে গেল। হিসিয়ে কানে কানে বলল, দিস ইজ ইয়োর হাজবেন্ড হামিংবার্ড, ভয় পেও না। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তাহলে এটা জাঙ্কুক, চোর ডাকাত অন্তত নয়। জাঙ্কুকদের মুখ থেকে হাত সরিয়ে নিতেই তে উত্তেজিত হয়ে শুধালো, আপনি এটা কি করছিলেন? এভাবে কেউ গায়ের উপর? চুপ,
একদম চুপ। দুই গালে হাত রেখে বলল সে। জাঙ্কুকের ফিসফিসিয়ে কণ্ঠে এক ধরনের গা ছমছমে অনুভব লুকিয়ে আছে। সেটা স্পষ্টই টের পাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে গেছে মেয়েটার। সত্যিই চুপ করে গেল সে। বিদ্যুৎ চমকানোর আলোতে মাঝে মধ্যে ঘর আলোকিত হচ্ছে। জাঙ্কুককে দেখছে। অর্ধনগ্ন অবস্থায় আছে সে। পরনে কেবল একটা হাফ প্যান্ট। চুলগুলো এলোমেলো, কপালে পড়ে আছে। কপালে বুকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জল করছে। চোখ মুখ কেমন লাগছে জাঙ্কুকের? রেগে আছে নাকি শান্ত হয়ে আছে? কিচ্ছু বুঝতে পারছে না ছোট্ট পাখিটা। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। সুগাকে কেমন লাগে হামিং বার্ড? আমার থেকে বেশি চার্মিং, হ্যান্ডসাম। তুমি ওর দিকে ওভাবে হেসে তাকিয়েছিলে কেন বলো তো? জাঙ্কুকের এমন কথায় বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কি বলছে এই লোকটা? সুগা তো তার নিজের কাজিন। এতটা অবাক হয়ে গেছে যে কি বলবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে কিছু না বলে শুধু চুপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, যেন পুরো দৃশ্যটি এক বিভ্রান্তি। জাঙ্কুক আবার বলল, কি হলো লিটল বার্ড? আনসার মি। কেন তাকিয়েছিলে? আমার দিকে তো কখনো মিটিমিটি হেসে তাকালে না। দেখুন, আমি এমনি এমনি হেসেছিলাম কেবল। আপনারই তো আত্মীয়, সেজন্য। আচমকা গলা চেপে ধরার ভঙ্গিতে গলায় হাত রাখলো জাঙ্কুক। ভয়ে গলা শুকিয়ে গেছে তের। আমি বলেছি আমার আত্মীয় স্বজনের সাথে হেসে হেসে কথা বলতে? বলিনি তো হামিং বার্ড। তাহলে কেন হাসলে? আমার ভুল হয়ে গেছে। আর কখনো ভুলের শাস্তি পেতে হবে তো? বিনা শাস্তিতে কাউকে ছেড়ে দিলে সে আবারও একই কাজ করে বসে লিটল বার্ড। বুঝতে পেরেছো জাঙ্কুক কি করতে চলেছে? তের শরীর কাঁপছে। বাইরের ঝড়ের থেকেও বড় ঝড় তের মনে বইছে। এত বদ্ধ উন্মাদ এই লোকের সাথে কিছুতেই থাকবে না তে। মনে মনে নিজেকে এসব বলে শান্ত করতে চাচ্ছে সে। জাঙ্কুক মুচকি হাসলো। ঠোঁটের কোণে তার রহস্য। তের চোখ বড় সড়ো হয়ে গেছে। জাঙ্কুক ধীরে ধীরে তের ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে। তে ছটফট করতে করতে বলল, প্লিজ ক্ষমা করে দিন, আর করবো না আমি, প্লিজ। আই ওন্ট হার্ট ইউ হামিং বার্ড। শুধু সবকিছু অসহ্যকর করে তুলবো তোমার কাছে। এটাই তোমার শাস্তি। ঠিক বুঝলো না জাঙ্কুকের কথা। আবারও জোর করে মিলন করবে সে, নাকি অন্য কিছু? তের ভাবনার গতির চেয়েও জাঙ্কুকের ক্ষিপ্রতা যেন বেশি। তের কোমর ঠোঁট জোড়া জাঙ্কুককে নিজের দখলে নিয়ে ফেললো। সে তের দু হাতে হাত রেখে সমস্ত শরীরের নড়াচড়াও বন্ধ করে দিয়েছে। জাঙ্কুকের আগ্রাসী চুম্বন সহ্য করতে কষ্ট হচ্ছে তের। ঠিক মতো নিঃশ্বাস নিতে না পারার ফলে দম বন্ধ হয়ে আসছে এমন অনুভূত হচ্ছে। তবে ঠোঁটে ব্যথা পাচ্ছে না। এভাবে কতক্ষণ চললো তে জানে না, বুঝতে পারছে না। যখন তার চোখে জল ছলছল করে উঠলো, ঠিক তখনই জাঙ্কুক তাকে মুক্ত করলো। ফাঁসির আসামি ছাড়া পেলে যেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলে, তেও তেমন ভাবে হা করে নিঃশ্বাস নিতে লাগলো। জাঙ্কুক মুচকি হেসে তার পাশে শুয়ে পড়ে তাকে হাতের উপর শুইয়ে দিল। তে এখনো স্বাভাবিক হতে পারেনি। দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি আমার কথা রেখেছি। ঠোঁটে কোনো ব্যথা দেয়নি, কেটে যায়নি। শুধু জাঙ্কুকের হাসিটা বড্ড বিশ্রী, ভয়ঙ্কর মনে হচ্ছে তের, যেন মানসরূপী কোনো শয়তানের হাসি। জাঙ্কুক আবার বলতে লাগলো, শুধু কিস করেছি। এই ঠোঁট দিয়ে হেসেছিলে তখন। সেজন্য শাস্তিটা ঠোঁটের জন্য বরাদ্দ ছিল। শান্ত হও হামিং বার্ড। একটা কিস ছিল শুধু, আর কিছু না। তে থরথর করে কাঁপছে। জাঙ্কুককে এক ফোঁটাও বিশ্বাস করে না সে। শুধু কিস করে থেমে থাকবে বলে মনে হয় না তার। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি পাখি, ঘুমিয়ে যাও। কালকে শপিং করতে নিয়ে যাব। আয়ো কি বললো শুনলে তো? তোমার সাজসজ্জা নিয়ে কথা বলেছে সে। জবাবটা তো দিতে হবে। এর কানে অন্য কোনো কথা ঢুকছে না এখন। ছোট পাখির মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে কেবল। শরীরে ক্লান্তি, মনে ভয়। সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলেছে সে। ঘুমাও হামিং বার্ড, ঘুমাও। তে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ। মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একটা সময় পর জাঙ্কুকের হাতের উপরে ঘুমিয়ে পড়লো সে। কিন্তু জাঙ্কুক ঘুমায়নি। এক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে আছে সে। মেয়েটা দেখতে সুন্দরী, দারুণ ফিগার, স্বভাবও চমৎকার। শুধু বয়সটা একটু কম। এইটুকুই যেন একটা প্রশ্ন চিহ্ন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবনার প্রবাহ থামে না জাঙ্কুকের। তের গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার গা। জিয়ন জাঙ্কুক খান আরিশ এতগুলো বছর নারী সঙ্গ ছাড়া কাটিয়েছে, অথচ এই মেয়েটাকে কাছে পেলেই তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। সেটা কি ভুল নাকি স্বাভাবিকই?
জাঙ্কুক ধীরে ধীরে তার গলায় আঙুল ছুঁয়ে দিতে দিতে নামিয়ে আনলো। বক্ষ বিভাজনের কাছে এসে থেমে গেল সে। আলো আঁধারির মাঝে তের দিকে নজর পড়তেই নিঃশ্বাস ঘন হতে লাগলো তার। অচেতন তেকে গভীরভাবে স্পর্শ করতে চায় জাঙ্কুক। সে চায় তেকে নিজেই উঠিয়ে বসা, অথচ মেয়েটার চোখে তখনও তীব্র ঘুম, শরীরে জমে থাকা ক্লান্তির ছাপ। মুচকি হাসলো জাঙ্কুক, কিন্তু সেই হাসির পরেই হঠাৎ মনে পড়ে গেল তে তো সুগার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেছিল। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। কোনো ভনিতা না করে তের চুলগুলো শক্ত করে ধরে ওকে শোয়া থেকে টেনে তুলে বসালো। ঘুমন্ত অবস্থায় হঠাৎ চুলে এমন তীব্র টান লাগায় কেঁপে উঠল তে। চোখ মেলে তাকালো, চোখে তখনও ঘুমের ঝাপসা। চারপাশ বুঝে ওঠার আগেই যেন একটা অদৃশ্য দংশনে আটকে গেল সে। হেই হামিংবার্ড, তুমি তো আমার দিকে না হেসে তাকিয়েই ঘুমিয়ে গেলে। কেন গেলে বলো তো? তে পিটপিট করে তাকালো জাঙ্কুকের দিকে, ঘুম ঘুম চোখে বলল, আপনার দিকে তাকিয়ে কেন হাসবো আমি? হাসার মতো কি কিছু হয়েছে নাকি আপনি জোকার? কেন হাসবে? কথাটা জাঙ্কুকের কানে বাজতে লাগলো বারবার। তার মানে তার দিকে তাকিয়ে হাসবে না তে? জাঙ্কুক দারুণ খেপে গেল। এক ঝটকায় তেকে কোলে বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তের ঘুম এক লহমায় উড়ে গেল। যদি পড়ে যায় সেই ভয়ে দ্রুত জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে, দুপাশে পা ছড়িয়ে পিঠ আঁকড়ে ধরল সে। মস্তিষ্ক সজাগ হতেই মনে পড়লো এই লোকটা তার স্বামী, যেমন জাঙ্কুক খান আরিশ, এক আধা পাগল পুরুষ। একটু আগে কি বলেছে সেটা ভাবতেই ভয় আটকে উঠল তে। শুনুন, আমার চোখে তখন ঘুম ছিল, আমি আসলে সব বলতে চাইনি, প্লিজ রাগ করবেন না। তুমি বলেছো আমার দিকে তাকিয়ে কেন হাসবে। জাঙ্কুক আর কিছু না বলে তেকে ওভাবেই কোলে করে নিয়ে দোতলা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। বিশাল দেহি জাঙ্কুকের কোলে তে সত্যিই যেন এক খুদে পাখি। তাকে এভাবে বয়ে নিয়ে যাওয়াটা জাঙ্কুকের কাছে কোনো কষ্টের কাজ নয়, কোনো ব্যাপারই নয়। আমি ভুল করে বলেছিলাম, আমি শুধু আপনার দিকে তাকিয়েই হাসবো। তাহলে হাসো এখন। জাঙ্কুক কোনো উত্তর দিল না। তার চোখের কোণায় রাগের কুয়াশা ঘন হয়ে আসছে। হাসতে বলেছে সে, তাও আবার জিজ্ঞেস করে এখন। তে জাঙ্কুকের চুপ করে থাকা দেখে একটু কেঁপে উঠলো। ভেতরে এক অজানা ভয়। এতটা নিঃশব্দ হয়ে গেলে জীবন জাঙ্কুক খান আরিশ কি করতে পারে তা সে জানে না, তবে আজ করতে পারে। কোথায় যাচ্ছে জাঙ্কুক? চোখ দুটো বড় করে তাকালো। রান্নাঘরের দিকে এগোচ্ছে সে, কিন্তু কেন? শুনুন না, আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক চুপ করে রইল। তেকে নিয়ে রান্নাঘরে ঢুকেই কোল থেকে নামিয়ে দিল তাকে। ঠাস করে দরজাটা আটকে দেওয়াতে ভয়ে কেঁপে উঠল তে।